আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, আবার তোমাদের সামনে উপস্থিত। তো আজকে আমি তোমাদেরকে এই আইসিটির তথ্য যোগাযোগ প্রযুক্তি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তো এই সাবজেক্টটা আমাদের সাহেব পড়ায়, আমি পড়াই, আমাদের নাজমুন ম্যাম পড়ান, সাই ম্যাডাম পড়ান। তো আমার ভাগে যেটা যতটুকু পড়লো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আমি তোমাদেরকে পড়াবো। তো গত ক্লাসে আমাদের সাহেব উনি যেহেতু ডিজিটাল ডিভাইস পড়াবেন, তো ওইটার জন্য কিছুটা সংখ্যা পদ্ধতি কনসেপ্ট প্রয়োজন হয়। এখানে উনি কিছুটা আলোচনা করছেন। তো যেহেতু আমি সংখ্যা পদ্ধতি পড়াবো, তো আমার কাছে মনে হচ্ছে আমি আবার একটু রিভিউ করি তোমাদের সামনে, যাতে আমার জন্য ইজি হয়। আমি কিভাবে পড়াই সেই স্টাইলটা কি তোমরা এটা দেখলাম। তো চলো আজকে আমরা মূলত পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো তোমরা প্রথমত হচ্ছে তোমরা আহ, হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। তোমরা যারা খাতা কলম নেও নাই, কারণ এখানে অনেকটা এটা ম্যাথসই করবো আমরা। তো খাতা কলম নিয়ে বসো। আর তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু আমাকে কমেন্টসে জানাবা। আর অস্থির হওয়ার কিছু নাই। আর যদি কোনো সমস্যা মানে কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টসে জানাবা। আবার কমেন্টস করতে গিয়ে যাতে এরকম না হয় যে তোমরা খেয়ে হারিয়ে ফেলো মূল ক্লাসের যে লেসনটা বুঝতে পারতেছ না। তো তোমরা পরেও কমেন্টস করতে পারবা, এবং পরেও আমি সময় সুযোগ করে এটা রিপ্লাই করবো। আসলে সংখ্যা পদ্ধতি আসলে কি জিনিস? মানুষ সভ্যতার অনেক আগে, হ্যাঁ, মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে মানুষ নির্দিষ্ট একটা এলাকার মধ্যে মানুষ জড়ো হয়ে থাকতো। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। ওই মানুষরা যে বিভিন্ন আকার ইঙ্গিত ধ্বনি ব্যবহার করে, তো ওই আহ, তো এলাকার বেসিসে বিভিন্ন ভাষার উদ্ভব, কিন্তু হাজার হাজার ভাষা আমরা দেখতে পাই। একইভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে নির্দিষ্ট এলাকার মানুষ তাদের প্রয়োজনের কারণে বিভিন্ন পদ্ধতিতে গণনা শুরু করে, কাউন্টিং শুরু করে। এই জন্য বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাই। তো তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন অক্ষর, অঙ্ক, বর্ণ, চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গণনা করার যে পদ্ধতি তাকে বলে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হাজার হাজার ভাষা যেমন আছে, এই এই সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত শত শত কিন্তু সংখ্যা পদ্ধতি কিন্তু আছে, কিন্তু কাউন্টিং এর বিভিন্ন সিস্টেম আছে, শত শত সিস্টেম। এর মধ্যে কিছু সিস্টেম যেটা আমাদের কাগজ কলমে উঠে আসছে, যেটা আমরা জানি, এই ধরনের কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে নিই। সারা পৃথিবীতে আমরা যে পদ্ধতিতে আমরা কাউন্টিং করি, আচ্ছা তোমরা একটু কমেন্টস করো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সিস্টেম। ওকে, আমি শুনতে পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো আমরা এখন আমি দেখো একটা সংখ্যা লিখবো। হ্যাঁ, একটা সংখ্যা লিখবো, যে সংখ্যাটা আমরা সবাই চিনি। ধরো আমি লিখলাম 567 এই একটা সংখ্যা। আমি আরেকটা সংখ্যা লিখলাম 657, আরেকটা লিখলাম 7 6, অথবা 7 তোমার 6 5। তুমি দেখো এই তিনটা সংখ্যার মধ্যে আমরা কিন্তু তিনটা একই প্রতীক ব্যবহার করতেছি, 5 6 7, 5 6 7, 5 6 7। একই প্রতীক যে আমরা ব্যবহার করতেছি, এই একই প্রতীক ব্যবহার করার পরেও তিনটে কিন্তু আলাদা আলাদা সংখ্যা রিপ্রেজেন্ট করে। এটা হলো 567, এটা হলো 657, এটা হলো 765। তো কেন এরকম হচ্ছে? একই প্রতীক ব্যবহার করতেছি, অত সংখ্যাগুলো ডিফার করতেছে কেন? মানে এই প্রত্যেকটা প্রতীকের দুইটা মান আছে। একটা তার নিজস্ব মান, তার নিজস্ব একটা মান আছে। যেমন 5 বলতে 5টা জিনিসকে বোঝায়, 6 বলতে 6টা জিনিসকে বোঝায়, 7 বলতে 7টা জিনিসকে বোঝায়। একইভাবে এদের নিজস্ব একটা মান আছে, এবং তাদের আরেকটা হলো তাদের স্থানীয় মান আছে, পজিশনাল ভ্যালু আছে। কিন্তু তুমি দেখো এই ফাইভ এর স্থানীয় মান কিন্তু একক বা 1, 6 এর স্থানীয় মান কিন্তু দশক বা 10, আর 7 এর স্থানীয় মান কিন্তু শতক বা 100 কিন্তু। আবার যে 5 এর স্থানীয় মান এখানে একক বা 1 এক, আবার এই 5 এর স্থানীয় মান কিন্তু শতক হচ্ছে কিন্তু। এবং এই 7 এর স্থানীয় মান হচ্ছে 100, আর এই 7 এর স্থানীয় মান কিন্তু এখানে 1 কিন্তু এখানে। এই যে দুইটা মান মিলে একটা সংখ্যা হচ্ছে,
মানে দুই সংখ্যা পদ্ধতিতে প্রতীকের নিজস্ব মানটা ঠিক থাকবে, এক সংখ্যা পদ্ধতিতে আমরা প্রতীকের স্থানীয় মানকে আমরা ব্যবহার করব না। আর প্রতীকের স্থানীয় মান আমরা ব্যবহার করতেছি কি করতেছি না এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। তো সেই দুইটা ভাগ আমরা একটু দেখব। এটাকে আমরা বলি তোমার একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তোমরা আমার নাম দেখেই কিন্তু এর কাজটা বুঝতে পারতেছো। নন পজিশনাল মানে মানে এখানে স্থানীয় মানকে আমরা ব্যবহার করি না, এখানে প্রতীকের স্থানীয় মান কোনো ব্যবহার করি না, শুধুমাত্র তার নিজস্ব মানটাকে আমরা ব্যবহার করি। আর পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখানে প্রতীকের স্থানীয় মান তো ব্যবহার করবোই, সাথে তার পজিশনাল ভ্যালু বা স্থানীয় মানটাকে আমরা ব্যবহার করি। এই হিসাবে তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এটা ডেফিনিশন তো আমি বলেই ফেলছি, তবে এই ডেফিনিশনটা আমরা একটু দেখি, তোমরা একটু খেয়াল করো। যেমন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলির প্রতীক বা অঙ্কগুলির স্থানীয় মান থাকে না, যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, তাকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা উদাহরণ কি হইতে পারে? উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, এগুলো বিভিন্ন সভ্যতার নাম, তোমরা এটা সবাই জানো। আর ওই হিসেবে কিন্তু এই সংখ্যা পদ্ধতি কিন্তু হায়ারোগ্লিফিক্স, এগুলো বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। আগের দিনে বিভিন্ন যে জিনিসগুলো অ্যাভেলেবল ছিল, সে একটা প্রতীককে ধরা হতো যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 500। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এই ডাস্টার, তো এই ডাস্টার আমরা এখন না ডাস্টার বলি, কিন্তু আদিকাল থেকে ডাস্টার বলতো না, এটা কোনো একটা কিছু তারা বলতো। তো তারা বললো যে এটা মানে হচ্ছে 100। আর এটা দেখো আমার হাতের মধ্যে আছে, এই পজিশনে আছে, তো এটা মান হচ্ছে 100। আবার এটা আমি হোয়াইট বোর্ডে এই জায়গায় নিচ্ছি, তাও এটার মান 100। আবার এই জায়গায় নিচ্ছি, এটা মান 100। এই ডাস্টার বর্তমানে বাংলাদেশে আছে, এটার মান হচ্ছে 100। যদি আমেরিকায় থাকে, এটার মান হচ্ছে 100। মানে সে কোন পজিশনে আছে এটা আমার দেখার বিষয় না, এখন স্থানীয় আমরা ব্যবহার করতেছি না, শুধু এটা নিজস্ব মানটা, এটা মানে হলো 100, এটা আমরা ব্যবহার করতেছি। তো এটাকে আমরা বলতেছি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এগুলো এমসিকিউতে আসে যে উদাহরণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ কি কি, তাহলে হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, আরো আছে, তোমরা এগুলো দেখে নিও। এরপরে আসো আমরা দেখবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। সরি, দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলোর প্রতীক বা অঙ্কগুলোর স্থানীয় মান ব্যবহার করা হয়, তাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর তোমার স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু ব্যবহার করা হয়, তাকে বলা হয় তোমার পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর সারা দুনিয়াতে আমরা যে ক্যালকুলেশন করি, অবশ্যই আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি। আর যে নন পজিশনাল, সেটা সভ্যতার অনেক আগে ছিল আর কি, সেটা এটা আসলে আমরা বর্তমানে আমরা ইউজ করি, এটা কাগজে কলমে আছে, বাস্তবে এটার প্রয়োগ নাই বললেই চলে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি একটু আগে যে একটা লিখছিলাম 567, তোমরা খেয়াল করছো 567, 657 বা 765, এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এগুলো হলো দশমিক পদ্ধতি, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর উদাহরণ কি? আসলে আমরা এই যে সংখ্যা পদ্ধতিতে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো, এখানে মূলত আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো। তবে কিছু উদাহরণ এখানে বা বাইনারি সংখ্যা পদ্ধতি আমি এখানে লিখি নাই, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এরা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি বললাম ক্লাসিফিকেশন আমরা শিখবো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি, মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা ক্লাসিফিকেশন শিখবো, সেটা আমরা একটু দেখবো আর কি। তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা মূলত এখানে 4 ভাগে ভাগ করব। সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো তোমরা এগুলো একটু খেয়াল করো। তো আমি এটাকে আমি একটু বোর্ডে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আমি সংখ্যা পদ্ধতিকে মূলত কয় ভাগে ভাগ, প্রথম ভাগটা ছিল দশমিক সংখ্যা। আচ্ছা, এটার আগে আমি একটা জিনিস শিখবো যে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ভাগে ভাগ করতেছি,
কিসের উপরে ভিত্তি করে আমরা 4 ভাগে বা আরো অনেক ভাগে ভাগ করতেছি সেটা আমরা একটু দেখবো। যেমন আমি একটা সংখ্যা লিখতেছি 576। এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি 500 যোগ 70 যোগ 6। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 into 100 plus 7 into 10 plus 6 into 1। আমার লেখা দেখতেছো, হ্যাঁ দেখা যাচ্ছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি 5 into 10 স্কয়ার 100 into 10 স্কয়ার plus 7 into 10 to the power 1 plus 6 into 10 to the power 0। ওকে, আমরা এভাবে লিখতে পারি এটা। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা প্রতীকের সাথে 5 6 7 একটা সংখ্যা তার পাওয়ার সংখ্যা কিন্তু লেগে আছে, একটা প্রতীকের সাথে আছে। 5 into 10 স্কয়ার, তারপর 7 into 10 to the power 1 plus 6 into 10 to the power 0, 10 into 0 মানে 1। প্রত্যেকটা প্রতীকের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা তার ঘাত সহ, তার পাওয়ার সহ লেগে আছে। এই নির্দিষ্ট যে সংখ্যা, এটাকে আমরা বলি ভিত্তি। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি ভিত্তি, এটা ইংলিশ বলে বেস। তো এই যে একটা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা বলে ভিত্তি কিন্তু 10। আর এর নিয়ম হচ্ছে, মানে ইনিশিয়ালি ম্যাথমেটিক্স এটাই রুলস করছে যে ভিত্তি যত হবে ততগুলো আমরা প্রতীক নিব। তাহলে এখানে প্রতীকের সংখ্যা লাগবে, এখানে প্রতীকের সংখ্যা হচ্ছে তোমার 10টি। তাহলে এই 10টা প্রতীক কি, এটা আমরা ঠিক করে দিব। এটা এই প্রতীকগুলা ইনিশিয়ালি ম্যাথমেটিশিয়ান ঠিক করলো। এই 10টা প্রতীক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা প্রতীক। তাহলে দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন 3টা বিষয়ের উপর ভিত্তি করে হয়। একটা ভিত্তি, তার কতগুলো প্রতীক আছে, আর প্রতীকগুলো কি কি। এখন আমার প্রথম ভাগটা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। প্রথম ভাগটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। তো এটা কাকে বলে? এটা দেখো, আমি বলবো এটা ডেফিনিশনটা এরকম হবে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 এবং 10টি প্রতীক বিদ্যমান, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আর প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি হলো, এখানে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 এবং 10টি প্রতীক বিদ্যমান, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই ডেফিনিশন আমার এখানে আমি দেখাবো তোমাদেরকে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। তো আমি 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 বলি, তোমরা একটু শোনো। তো 2 নম্বরটা ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু এই ক্লাসটা কিছু আলোচনা হয়ে গেছে আগের ক্লাসগুলোতে, এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি, বাই মানে একটু, আমরা ইংলিশে লিখি বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, এটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং 2টি প্রতীক বিদ্যমান, ভিত্তি হচ্ছে 2 এবং 2টি প্রতীক বিদ্যমান, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর এই প্রতীক দুটো হচ্ছে 0 এবং 1। এখানে প্রতীক দুটো কি বলো? 0 এবং 1। তাহলে একই ধরনের ডেফিনিশন, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং 2টি প্রতীক বিদ্যমান, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমরা এরপরে আসো যে অক্টাল। অক্টাল মানে কিন্তু 8। 3 নাম্বার, এটা হচ্ছে অক্টাল। এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যার ভিত্তি 8 এবং 8টি প্রতীক বিদ্যমান, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তো প্রতীকগুলো কি কি হবে বলো? প্রতীকগুলো হবে 0 1 2 3 4 5 6 7। 0 থেকে 1 থেকে 7 7টা, আর 0 সহ 8টা, এই 8টা প্রতীক। আচ্ছা, এরপরে আসো 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লেখাই দেখা। আচ্ছা, আমি একটু ভালো করে লিখিব। 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল মানে কিন্তু 60। তো এখানে ভিত্তিগত
এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমার 16 আর প্রতীক হচ্ছে 16টি। আর প্রতীকগুলো কি কি একটু দেখি। তাহলে প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে A B C D E F। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো এখানে প্রতীক হচ্ছে 0 থেকে 9, তারপরে A B C D E F। তো আমার কথা হচ্ছে আসলে এখানে কেন A B C D E F হলো, যেমন দশমিকের ক্ষেত্রে তুমি 1 নম্বরে জানো প্রতীক হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ 0 থেকে 9, 2 নম্বর হচ্ছে 0 এবং 1, 3 নম্বর হচ্ছে 0 থেকে 7, তো 4 নম্বর তো এরকম হওয়া দরকার ছিল 0 থেকে 15 হওয়া দরকার ছিল। আসলে 0 থেকে 15, আসলে 0 থেকে 15। তো লেখো তুমি 9, এরপর লেখো তুমি 15, সরি এরপর হচ্ছে তোমার 10, আমি এটা তো লিখলাম 9 করে হচ্ছে 10 12 13 14 15। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রতীকগুলো 16টি, প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F বললাম। কিন্তু কথা হচ্ছে কেন 10 11 12 13 14 15 হলো না? আসলে কিন্তু 10 11 12 13 14 15ই আছে। কিন্তু এই যে আমি যখন 10 লিখবো 1 0 লিখবো 10 লিখবো, তো প্রতীক হলো একটা মৌলিক জিনিস। তো কেমিস্ট্রিতে পড়ো প্রতীক হলো কি একটা মৌলিক জিনিস। এখানে দেখো 1 0 1 একটা আলাদা প্রতীক, 0 একটা আলাদা প্রতীক। এখানে দুইটা 1 দুইটা প্রতীক, 1 2 1 একটা আলাদা প্রতীক, 2 একটা আলাদা প্রতীক, 1 একটা আলাদা প্রতীক, 3 একটা আলাদা প্রতীক। এখানে কিন্তু মৌলিকত্ব থাকতেছে না। কিন্তু যে যৌগিকত্ব নিয়ে আসার, মৌলিকত্ব নিয়ে আসার জন্য আমরা 10 কে আমরা A দিয়ে ডিনোট করব, ডিফাইন চিহ্নিত করব। আবার 11 বলতে আমরা B কে বুঝবো, 12 বলতে আমরা C কে বুঝবো, 13 বলতে আমরা D কে বুঝবো, 14 হচ্ছে E আর 15 হচ্ছে F। তাহলে 0 থেকে 9 A B C D E F, যেখানে A হচ্ছে 10, B হচ্ছে 11, C 12, D 13, E 14, F হচ্ছে কি বলো, F হচ্ছে 50। তো মোটামুটি এই হলো আমাদের সংখ্যা পদ্ধতি। এটা এটা সংখ্যাটা আমরা একটু দেখলাম। আবার আমি তোমাদের স্ক্রিনে একটু এই সংখ্যাগুলো একটু আমি তোমাদের দেখাবো, তো পরে যাতে তোমরা এগুলো আবার দেখতে পারো। এখন আসো প্রথম যে সংখ্যা পদ্ধতি ছিল দশমিক সংখ্যা পদ্ধতি, প্রথম যেটা তার প্রতীক হচ্ছে 0 থেকে 9। তো 0 থেকে 9 এই প্রতীকগুলো নিয়ে তুমি এই সংখ্যাটাকে লিখবা। ধরো একটা আমি লিখলাম 749, তো অবশ্যই 749 এর প্রতীকগুলো দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তো তুমি এটাকে এই সংখ্যা লেখার সময় ব্র্যাকেট দিয়ে তুমি এটা কি দিবা, তুমি এটা দিবা তোমার এখানে 10 দিবা। 10 মানে হচ্ছে যে এটা হলো দশমিক পদ্ধতির একটা সংখ্যা। কিন্তু তোমরা জানো আমাদের 749 এই প্রতীকগুলো হেক্সাডেসিমালও আছে। আমরা এখন যে নাম্বার সিস্টেম পড়তেছি আইসিটিতে, তো 749 এটা কিন্তু কমপ্লিট সেন্সকে প্রকাশ করে না। কিন্তু কারণ কি, এটা তো হেক্সাডেসিমাল হতে পারে, আবার এটা দশমিক হতে পারে। যদি হেক্সাডেসিমাল হয় তাহলে অবশ্যই এটাকে ভিত্তিটা নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাবস্ক্রিপ্ট একটু নিচে আমাকে লিখতে হবে 16 লিখতে হবে। যদি 16 লিখে বুঝতে পারে হেক্সাডেসিমাল 749, আর যদি আমি 10 লিখি তাহলে বুঝবে এটা দশমিক পদ্ধতির সংখ্যা 749 বোঝাচ্ছে। এরপরে আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি লিখলাম 1010। এখন এই সংখ্যাটা তো দশমিকে 10 আছে, অক্টালে 10 আছে, আবার হেক্সাতে 10 আছে। তাহলে কোন পদ্ধতির সংখ্যা এটা বোঝানোর জন্য আমরা কি লিখবো, আমরা লিখবো 2। ওকে, এবার 3 নম্বর আসো, আমরা লিখলাম 724। এটা এটা অক্টাল একটা সংখ্যা। কিন্তু এখানে যদি আমি আরেকটা সংখ্যা লিখি 248, আমি অক্টাল লিখলাম, এটা কি অক্টাল সংখ্যা হবে বলো? এটা কিন্তু অক্টাল সংখ্যা হবে না। এটা অক্টাল সংখ্যা এই জন্য হবে না কারণ এই 8 তো হলো অক্টালের কোনো প্রতীক না। এটা অক্টাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা কি বলো, এটা অক্টাল সংখ্যা হবে না। এই জন্য কখনো পরীক্ষায় আসতে পারে 248 এটা কি ধরনের সংখ্যা হতে পারে। তাহলে এটা তোমার দশমিক হতে পারে, আবার এটা হেক্সাডেসিমাল হতে পারে। এটা তো বাইনারি হবে না, যেহেতু 0 1 চরম কিছু আসছে, এবং এটা অক্টাল হবে না। অক্টাল হবে না এই জন্য হবে না কারণ এখানে 8 আছে। তো এই এমসিকিউ তে এই ধরনের কোশ্চেন আসে। এরপরে আসো আমরা লিখতেছি 4 নাম্বার। এটা হচ্ছে তোমার এটা হতে পারে, এটা 94 ই হতে পারে, এটা হেক্সাডেসিমাল। অথবা এটা হতে পারে এ বি বি এ, আব্বা। এই আব্বাতে দেখো এ আর বি দিয়ে আমি লিখলাম, এটা কিন্তু হেক্সাডেসিমাল। কিন্তু বা দাদা ডি এ ডি এ, দাদা, এগুলো হতে পারে, এগুলো কখনো পরীক্ষায় আসে।
সিরিয়ালের সংখ্যা। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। তো এই সংখ্যা পদ্ধতিতে অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিয়ে তোমার যে বেসটা তোমাকে লিখতে হবে। কথা কি বুঝছো? ওকে, আমরা এখন এই এই ডেফিনিশন গুলো আমরা একটু দেখবো, তোমরা একটু খেয়াল করো। এই দেখো, এই ডেফিনিশন গুলো আমি এখানে লিখলাম। এটা হলো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, বিশেষ করে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে ক্লাসিফিকেশন আমি লিখলাম। তো প্রথমটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। আমি যা বললাম তাই লেখা আছে, যে সংখ্যা পদ্ধতি ভিত্তি 10 এবং 10টি প্রতীক বিদ্যমান তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। প্রতীকগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9। একটা উদাহরণ দিচ্ছি 1572। আমি সাবস্ক্রিপ্ট হিসেবে 10 দিচ্ছি তার বেস। বাইনারি সংখ্যা পদ্ধতি একই অবস্থা, ভিত্তি 2 এবং প্রতীক হচ্ছে 0 এবং 1। আর একটা বাইনারি সংখ্যা আমি লিখলাম। এটা অক্টাল, ভিত্তি 8 এবং 8টি প্রতীক বিদ্যমান। এবং তোমার এখানে একটা সংখ্যা আমি লিখলাম 574। এটাকে 574 বলবো না। বাইনারি, অক্টাল এবং হেক্সার ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে তুমি উচ্চারণ করবা। যেমন অক্টালের তো 574 বলে, এগুলো 574। হেক্সাডেসিমালের একটা সংখ্যা লিখলাম আমি কত, 5F9C 16। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা আসলে আমি যা পড়াচ্ছি তার থেকে আরো বেস্ট শিখতে পারবো তোমরা যদি টেক্সট বই পড়ো। তো আমি তোমাকে শুরু করে দিলাম, তোমার টেক্সট বই থেকে আরো ভালো করে পড়বা। তো এখন দেখো, এখন আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা একটু খেয়াল করো। আজকে মূলত আমরা কনভার্সন করবো, আমরা এক সংখ্যা পদ্ধতিকে আরেক সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো। তো মূলত আজকে আমি করবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়, ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়। এই রূপান্তরগুলো গত ক্লাসে তোমরা একটু দেখছো। যেহেতু বাবা আমি পড়বো নাম্বার সিস্টেম, তো আমি তো আমার মতো করে একটু স্টার্ট করা দরকার, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে যে আমি এভাবে পড়িয়েছি তোমরা বুঝছো কিনা, পারো কিনা। তো ডেসিমেল থেকে বা দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, এটা একই নিয়মে আমরা এটাকে রূপান্তর করবো। কিভাবে করবো সেই রুলস গুলা স্টেপ বাই স্টেপ আমার এখানে দেওয়া আছে। কিন্তু তোমরা দেখো, প্রথম স্টেপটা হচ্ছে তোমার এই দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আমাকে বারে বারে ভাগ করতে হবে। কিন্তু তাহলে দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতির সংখ্যা আমি রূপান্তর করব, সেই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ওই দশমিক সংখ্যা আমি ভাগ করবো। ভাগ করে আমি যেটা করবো, আমি ভাগশেষকে সংরক্ষণ করবো, মানে ভাগশেষ যে রিমাইন্ডার, ভাগশেষকে সংরক্ষণ করবো। 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে এই প্রাপ্ত ভাগফলকে পুনরায় কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আবার ভাগ করব। আবার ভাগ করে এই ভাগফলকে আমি সংরক্ষণ করব। 3 নম্বর স্টেপ হচ্ছে এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে, মানে বারবার যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষকে আমি ওই কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আমি ভাগ করব। ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগফলটা কত হয়, 0 হয়। যখনই ভাগফলটা 0 হবে, তখন এই ভাগশেষ গুলাকে নিচের যে আমি সাজিয়ে লিখতেছি, ভাগশেষ গুলাকে সংরক্ষণ করতেছি, নিচ থেকে ভাগশেষ গুলো আমি পর্যায়ে উপরে উঠবো, তখন সাজিয়ে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে আমার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির সংখ্যা। তাহলে এখানে আমরা কিন্তু একটা যে কথাটা বললাম, তাত্ত্বিক কথা অনেক সময় বুঝতে কষ্ট হয়, ম্যাথ গুলো অনেক ইজি হয়। তো ম্যাথ গুলো অনেক ইজি হবে। তারপর আমি এই স্টেপটা আরেকবার বলি। আমি মনে করো কোনো একটা দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করবো, একে আমরা 2 দিয়ে ভাগ করবো। যদি অক্টালে রূপান্তর করতে চাই আমরা 8 দিয়ে ভাগ করবো। হেক্সায় রূপান্তর করতে চাই, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 দিয়ে আমরা ভাগ করবো। ওকে, ভাগ করে আমরা ভাগশেষটাকে সংরক্ষণ করবো, প্রিজার্ভ। ওকে, এখন যে ভাগশেষটা পাচ্ছি এটাকে আবার ওই ভিত্তি 2 8 বা 16 দিয়ে ভাগ করবো। ভাগশেষটাকে আমি সংরক্ষণ করবো। ততক্ষণ ভাগ করবো ভাগশেষকে যতক্ষণ না ভাগফলটা 0 হয়। ভাগফল যখনই 0 হয় আমার কাজ শেষ। তারপরে এই যে ভাগশেষগুলোকে আমি সাজাই লিখলাম পর্যায়ক্রমে, সবচেয়ে নিচের ভাগশেষ থেকে আস্তে আস্তে উপরে উঠবো। এই ভাগশেষটা আমি সাজিয়ে লিখবো, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির নির্ণয় সংখ্যা, যেটা ডেসিমেল থেকে রূপান্তরিত হলো ওই সংখ্যা পদ্ধতির সংখ্যায়। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বাবা এই নিয়মটা। এখন তো অনেক সময় ভগ্নাংশও থাকতে পারে, দশমিক সংখ্যা তো ভগ্নাংশ থাকতে পারে। তখন আমরা কিভাবে এই রূপান্তরটা করব আমরা সেটা একটু দেখব। ওকে, আমরা ওটা একটু দেখবো। দেখো, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, যে দশমিক ভগ্নাংশকে রূপান্তর করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি ভিত্তি দিয়ে বারে বারে গুণ করতে হবে। আমি যে দশমিক ভগ্নাংশকে আমি তোমার
এই অন্য সংখ্যা পদ্ধতির নিয়ে যাব, ওই ভগ্নাংশকে আমি কাঙ্ক্ষিত সংখ্যাপতি ভিত্তি দিয়ে আগে করছি ভাগ, এখন আমরা গুণ করব। তো গুণ করলে কোনো একটা সংখ্যার আমি দুইটা পার্ট পাবো, একটা পূর্ণাংশ পাবো, একটা ভগ্নাংশ পাবো। তো পূর্ণাংশকে আমি সংরক্ষণ করবো, কিছু ভগ্নাংশ বাকি রয়ে গেছে, এই ভগ্নাংশকে পুনরায় আমি আবার ওই ভিত্তি দিয়ে গুণ করবো। তা আবার একটা সংখ্যা পাবো যার পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে, তো ওইটাকে আমি আবার ভিত্তি দিয়ে গুণ করবো। এভাবে কতক্ষণ গুণ করব? যতক্ষণ না আমার ভগ্নাংশ 0 আসে। তো এই জিনিসটা রিপিট হতে থাকবে। তো আমার মনে হচ্ছে, আমরা মনে করো এখন আমরা একটু অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ইজি হবে আমাদের জন্য। দেখো, এখানে আমি কিছু অঙ্ক দিচ্ছি আর কি, অঙ্ক সেট করলাম তোমাদের জন্য, এটা আমি একটু বুঝাই। তো তোমরা সবাই কাগজ কলম নিয়ে রেডি হও। যেমন আমি প্রথম যে ম্যাথটা করবো, প্রথম ম্যাথ এখানে আসছে 26 না, না 23 এতকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তো আমার কোশ্চেন হচ্ছে 23 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা দশমিক সংখ্যা, এটা হলো দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। এটা কিভাবে করবো একটু খেয়াল করো তোমরা। ওকে, যে 23 আমি লিখতেছি, এটাকে আমরা ভাগ করবো এভাবে, 2 দিয়ে ভাগ করবো। তো ভাগ করলে এমনি তুমি দেখো 23 কে যদি আমরা ভাগ করি, তো আমি একবারে করে ফেলি, এটা 11×22 ভাগশেষ কিন্তু 1 হবে। এই ভাগফলটাকে আমি এই বরাবর লিখবো, আর টান দিব, এটা কিন্তু মাইনাস স্পেস আছে, একটা টান দিয়ে আমি কি লিখবো, এটাকে লিখবো ভাগশেষটা লিখবো এখানে 1, ভাগশেষ লিখবো আমি 1 লিখবো। এখন যে ভাগফলটা পাচ্ছি, এই ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করব, কারণ রূপান্তর করবো বাইনারি রূপান্তর করবো। তো ভাগ করলে তোমার ভাগ 5×10, তো ভাগশেষ কিন্তু 1 করতেছি, এটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করবো। কত হবে এটা বলো? 2 দিয়ে ভাগ করলে তোমার এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করব। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, মানে 2 একে 2 একবার যাচ্ছে। যেমন আমরা এই 2 কে যদি 2 দিয়ে ভাগ করি, একবার যাচ্ছে, 2 একে 2, ভাগশেষ কিন্তু 0, তাহলে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ 0। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত বলো? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তো অনেক ছাত্র আমরা এই জায়গাটাকে বুঝতে পারে না যে 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কিভাবে 0 হয়। আসলে এটা ভাগফলটা 0 এভাবে হয়, খেয়াল করো। আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করি, কয়বার যায়? একবার যায় না, তারপরে 0 বার যায়, 2 0 0 আর ভাগশেষ 1, তাহলে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। তো কত হচ্ছে, এই কাজটা আমি বারবার রিপিট করব। কতক্ষণ রিপিট করব? যতক্ষণ না ভাগফল কত আসে বলো, 0 আসে। এরপরে আমি এই ভাগশেষ গুলাকে নিচ থেকে উপরে যেটা সংরক্ষণ করলাম সাজিয়ে লিখবো। তাহলে কি লিখবো দেখো, আমি এই পাশে লিখি এটা। সুতরাং 23 এর বাইনারি কি হবে? বাইনারি হবে 1 0 1 0, তারপর হচ্ছে 1 1 1। আসলে তোমরা এটা বুঝতে পারছো? এই আমার মনে হয় তেমন একটা সমস্যা হবে না আর কি। আমরা আরেকটা ম্যাথ করি, যেমন আরেকটা ম্যাথ 27 আছে, তোমরা নিজেরা করে ফেলো। তোমরা নিজেরা করো তো দেখি, এটা নিজেরা ট্রাই করো, কত হয় তোমরা লেখো, কমেন্টসে লেখো। আর আমি একটু কমেন্টসটা একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, একজন লিখছো এই ভগ্নাংশ যদি আমি উদাহরণ দেখাই তাহলে তোমাদের ভালো হয় আর কি। তো আমি চেষ্টা করতেছি বাবা। তো এটা কি হবে, তুমি অনেকেই করে ফেলছো আমার কিছু মনে হচ্ছে। দেখো, আমার তো হাতের জড়তা, তোমাদের তো ইয়াং ম্যান, কোনো জড়তা নেই। এটা হলো 13×26 ভাগফল 13,
আর এটা হচ্ছে 1। আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি 6 2 12, এটা হচ্ছে তোমার 1 হবে, ভাগশেষ 1 হবে। আবার 2 দিয়ে ভাগ করলে 3 2 6 মিলে যাচ্ছে, ভাগশেষ নাই কিন্তু। আবার 2 দিয়ে ভাগ করলে 1 হবে, ভাগশেষ কিন্তু 1 হবে। আবার এই লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 0, এটা হচ্ছে 1। এই সব সময় বাইনারি ক্ষেত্রে নিচে ভাগ করলে 0, এটা 1 হবে। তো এখন আমি লিখবো, সুতরাং 27 এটা ইকুয়াল টু কত বলো? এটা হচ্ছে 1 1 0 1 1। কি বলো তোমাদের? যদি কারোর শুনতে সমস্যা হয় তোমরা হেডফোন লাগাও, হেডফোন লাগিয়ে শোনো, ঠিক আছে? আজকে আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি না, তারপর সাউন্ড মনে হচ্ছে ভালোই, সাউন্ডের কোনো অবজেকশন আমি দেখিনি এখন পর্যন্ত। এটা হয়ে গেছে। একজনে লিখছে স্যার এই আপনি ভগ্নাংশটা একটু দেখান। তো ভগ্নাংশ আমি দেখাবো, আমি উদাহরণ 3 দেখাচ্ছি তোমাদেরকে। যেমন কত 87.375, 87.375। আমি 3 নাম্বার ম্যাথটা একটু করতেছি। তো আসলে আমার এখানে অনেক জায়গা আছে, আমি এখানে একটু করি, এখানে করি। যেমন 87, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটা হবে তোমার 43 হবে, এটা হচ্ছে 1। আবার এটা 2 দিয়ে ভাগ করলে এটা 21 হবে, এটা হচ্ছে 1। আবার 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1। এই ক্যালকুলেশন যদি কোনো ভুল হয় কোনো ব্যাপার না, বাকি রুলস এটা, ঠিক আছে? ভুল করতেই পারি এটা। তোমরা তো আমার কমেন্টস গুলো আমি শুনতেছি না। এটা হলো 5, এটা হচ্ছে 0। আবার 2 দিয়ে করলে লেখা কি দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আবার 2 দিয়ে করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার কি হবে? এটা 0। ওকে, লাস্ট 2 দিয়ে করলে এটা 0, এটা হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এইটার বাইনারিটা কি হচ্ছে? তাহলে আমরা এখানে লিখি 87 10 ইকুয়ালস টু হচ্ছে নিচ থেকে উপরে যাবে। এটা এলএসবি আর এমএ, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আর হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা আমরা কি লিখবো? এটা হলো 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমার বাইনারি। ওকে, এখন দেখো এই অঙ্কের দুইটা পার্ট, একটা পূর্ণাংশ, একটা ভগ্নাংশ। তো আমি পূর্ণাংশকে সেই আগের মতোই করলাম, আমি পূর্ণাংশকে আগের মতোই করলাম। এখন আমি ভগ্নাংশকে কিভাবে করবো সেটা একটু। তো এখানে দেখো আমি লিখলাম পয়েন্ট, এখানে লিখলাম 0.375, একটা লম্বা টান দিব। ওকে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে? আমি এটা একটু দেখি। এটা হচ্ছে তোমার 0.375 into 2 ইকুয়ালস টু হচ্ছে 0.75 অথবা 75। যদি এখানে পূর্ণ অংশ না থাকে তুমি 0 অবশ্যই লিখবা, তাহলে এখানে পূর্ণ অংশ হচ্ছে আমার 0। এই ভগ্নাংশকে আমরা 2 দিয়ে গুণ করব, অবশ্যই এটাকে না, শুধু ভগ্নাংশ 0.75 কে 2 দিয়ে গুণ করলে এটা হলো 1.5 হবে। কিন্তু যে 1.5 তো তোমার এখানে তুমি লিখবা পূর্ণাংশ, মানে পূর্ণ অংশ, এটা পূর্ণাংশ লিখবা, পূর্ণাংশ গুলো এই পাশে লিখবা। তো 1.5 1.5 1 কাটি এই পাশে লিখবো, আর 0.5 কে এখানে লিখবো। আবার 2 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে হবে এই, আমি কিন্তু 1.5 কে গুণ করব না, শুধুমাত্র ভগ্নাংশ 0.5 কে 2 দিয়ে গুণ করব। এটা হবে 0.5 কে 2 দিয়ে গুণ করলে কি হবে? এটা বলো, এটা 1 হবে। এটা 1 মানে কিন্তু 1.0, 1 মানে কি 1.0, এর পাশে 1 লিখবা আর একটু 0.0 লিখবা। আর কত হচ্ছে কতক্ষণ গুণ করব আমরা? কতক্ষণ গুণ করব? যতক্ষণ না তোমার, যতক্ষণ না ভগ্নাংশ 0 আসে, 0 আসে। ওকে, তো আমরা এখন কি লিখবো? 0.375, এই দশমিক সংখ্যার সময় কি হবে? এটাকে বলে রেডিক্স পয়েন্ট। এই যে দশমিক, আমরা দশমিক বিন্দু বলি, দশমিক বলি, এটাকে রেডিক্স পয়েন্ট বলে। এখানেও রেডিক্স পয়েন্ট দিয়ে শুরু করলাম, আবার এখানেও কিন্তু রেডিক্স পয়েন্ট দিয়ে শুরু করবো। এটা উল্টা, এটা হচ্ছে পূর্ণাংশগুলো উপর থেকে নিচে লিখবো, আমরা সাজিয়ে লিখবো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হলো বাইনারি। এখন দেখো 87 এর বাইনারি হচ্ছে এটা, আবার 0.375 এর বাইনারি হচ্ছে এটা। তো দুইটাকে এই, সরি, এটা এখানে দেখা যাচ্ছে না বাবা, আমি একটু এখানে লিখতেছি। সুতরাং 0.375
375 এটা ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস পয়েন্ট এখানে দিব উপর থেকে নিচে আসবে 011 এটা হচ্ছে কি এটা হচ্ছে বাইনারি। এখন তাহলে একসাথে পুরোটা বাইনারি কি হবে 87.375 কত এটা ইকুয়াল টু কত হবে এটা এটা হচ্ছে তোমার আমি লিখব 1010111.011 আশা করি তোমরা বুঝতে পারছো এই কিভাবে করতে হবে। তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি দশমিক থেকে বাইনারি আর করবো না, আমার সময় একেবারে কম বা সময় স্বল্পতার কারণে। তো এটা তো হলো বাবা, এখন তুমি দেখো আমি বললাম ততক্ষণ আমরা গুণ করবো যতক্ষণ না বন্ধুটা জিরো আসে, কিন্তু এমনও অঙ্ক আছে সারা জিন্দগি কেমন পর্যন্ত তুমি গুণ করলো জিরো আসবে না। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই অঙ্কের ম্যাক্সিমাম নাম্বার হবে 2 নাম্বার। কিন্তু কথা কি বুঝছো, আসলে যদি এরকম হয় যে আমি গুণ করতেছি এটা মিলতেছে না, তোমার এটা মিলতেছে না, এটা 0.7 আসতেছে মনে করো, এরপর আবার গুণ করতেছি এটা আসতেছে তোমার 2.4 আসতেছে, মানে মিলতেছে না মূল কথা, এটা হইতে পারে। তো তুমি কয়বার করবা, তুমি 3বার বা 4বার করবা, 3বার বা 4বার করে তোমার এরকম আছে, আমি আর করবো না। এরপর আমরা ডট ডট দিয়ে দিব। কথা কি বুঝছো, অনেক সময় এটা জিরো হবে না, কিন্তু আমি কি সারা জীবন করতে থাকবো এটা, এটা তো আমি এই অঙ্কিতে সর্বোচ্চ 3-4 মিনিট সময় ব্যয় করবো। তো 3বার বা 4বার গুণ করে আমি ডট ডট দিলাম, এই রেজাল্টটা এখানেও আমি ডট ডট দিই। এই দেখো এইভাবে আমি ডট ডট দিই, আর এখানে আমি কি করবো দেখো, যদি কোনো অঙ্ক এখানে না জিরো না হয় 3বার বা 4বার করবো। আশা করি যেমন এই পরের অঙ্কটা কিন্তু এই ধরনের, কিন্তু 32.65, তো আমি আর করতেছি না, তোমরা বইয়ের মধ্যে এভাবে প্রচুর অঙ্ক আছে তোমরা দেখে নিবা। তো আজকে আমরা যেটা করলাম, আসলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে দশমিক থেকে কি বলো, এটা হলো দশমিক থেকে বাইনারি, এই রুলসটা আমাদের হয়ে গেছে, এই রুলসটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করবো দেখো, এখন আমরা করবো দশমিক থেকে অক্টালে রূপান্তর। তোমরা অঙ্কগুলো একটু দেখো, তো এখানে যে প্রথম যে একটা ম্যাপ আমরা এখানে একটু দেখি, এখানে এটা হলো দশমিক থেকে কি বলো অক্টাল। প্রথম ম্যাপটা একটু আমরা দেখি, প্রথম ম্যাপটা হচ্ছে কত 175 কে অক্টাল সংখ্যায় রূপান্তর, অক্টাল সংখ্যায় রূপান্তর করে। এই কোশ্চেনটা সুন্দর করে, আমার হাতের লেখা খারাপ বাট আমার এখানে স্ক্রিনে কি সুন্দর করে লেখা আছে তোমরা দেখতেছো কিন্তু, হ্যাঁ। তো দেখো আমরা 175 কে 175 যে ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা তোমার অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা কি 2 দিয়ে ভাগ করব না, আমরা কত দিয়ে ভাগ করবো, অক্টালের ভিত্তিগত 8, আমরা 8 দিয়ে ভাগ করব। চলো 8 দিয়ে ভাগ করি, 8। তো একটু ক্যালকুলেটর লাগবে আমার, 175 divided by 8 equals to হচ্ছে 21 পয়েন্ট সামথিং। তো ভাগফল 21 হবে। এখন তুমি দেখো, তুমি যদি বড় সংখ্যা হয় এখন মুখোমুখি করা যাবে না, তুমি ফার্স্ট টাইম 8 দিয়ে ভাগ করলে 21 পয়েন্ট সামথিং, 21 পয়েন্ট সামথিং আমরা 21 টাই লিখবো ভাগফল। এরপরে যে কাজটা করবা তুমি, সরি, তো আমরা এখন আমরা যে কাজটা, আমরা 21 কে আমরা 8 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা 168 পাচ্ছি। 168, তার মানে এখানে 7 কিন্তু অবশিষ্ট আছে, তুমি ভাগ করে দেখবা এই অবশিষ্ট ভাগশেষ 7 হবে। আবার এই ভাগফল 21 কে আবার 8 দিয়ে ভাগ করব, এটা 3 আর 24 আর 2 16, 16 4 এটা 5 হবে কিন্তু। আবার এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। এখন আমি আমার কোশ্চেন তোমাদের কাছে বাবা, আমি যদি 2 কে 8 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে, দেখো আমি 2 কে 8 দিয়ে ভাগ কত হচ্ছে, 0 বাদ হচ্ছে, 8 0 0 একবার 0 বাদ, তাহলে ভাগশেষ 2, এখানে হবে 0, এখানে হবে 2। তো ঘটনা কি, আমরা এটাকে কতক্ষণ আমরা ভাগ করব, আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না কি হয় বলো, যতক্ষণ না ভাগফলটা কি হয় 0 হয় কিন্তু। তো এটা কি হচ্ছে
তাহলে আমরা 175 এই যে দশমিক সংখ্যা এর বাইনারি কি হবে, সরি এর অক্টাল কি হবে, এই যে নিচ থেকে উপরে সাজিয়ে লিখবো একই নিয়ম 2578 এইটা কিন্তু আনসার অঙ্ক হয়ে গেছে কিন্তু। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো আরেকটা ম্যাথ, ওই ম্যাথটা একটু করি। সেই ম্যাথটা হচ্ছে তোমরা স্ক্রিনে আসলে দেখো 311.32। তো আমি প্রথমে পূর্ণ সংখ্যাটাকে আমরা করে ফেলি, এটাকে 8 দিয়ে আমরা ভাগ করি। তো 8 দিয়ে যদি আমরা ভাগ করি এটা কত আসবে, 311 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু হচ্ছে 38। এখন আমরা 38 কে আমরা 8 দিয়ে গুণ করব, গুণ করলে আসলে 304, তার মানে এখানে হচ্ছে এখানে 7 হবে, ভাগশেষ 7 হবে। আবার আমরা 8 দিয়ে ভাগ করলে 4টা 32 আর এটা হবে 6 কিন্তু। তারপর আবার 8 দিয়ে ভাগ করলে এটা 0, এটা হচ্ছে 4। আসলে এতক্ষণ বুঝে ফেলছি, তাহলে কি লিখবো, 311 এই দশমিকের অক্টাল হচ্ছে 467 এবং এটা হচ্ছে 8 কিন্তু। ছোট হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা এইগুলো একটা অংশ, আর আরেকটা হচ্ছে কি, ওটা ছিল 0.32। তো এখানে তুমি লেখো পূর্ণ অংশ 0.32, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। তো 0.32 এটাকে আমরা 8 দিয়ে গুণ করি, আমরা লিখি 0.32 ইনটু 8 ইকুয়ালস টু হচ্ছে 2.56, এটা 2.56। আবার 8 দিয়ে পয়েন্ট, শুধুমাত্র 0.56 কে আমরা গুণ করব, 0.56 ইনটু 8 ইকুয়ালস টু এটা হচ্ছে 4.48। আবার 8 দিয়ে গুণ করব, 0.48 ইনটু 8 এটা হচ্ছে 3.84। 3.84 তুমি একটু খেয়াল করে দেখো, এটা গুণ করতে করতে তো আমার লাইফ কেটে যাচ্ছে কিন্তু, তারপর তো আমার রেজাল্ট মিলতেছে না। তো এখানে আমি ডট ডট দেব, আমি কি লিখবো এখানে, সুতরাং ওকে। তাহলে এটা কি এখানে লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। 0.32 এই দশমিকের রেডিক্স পয়েন্ট দিলাম, এটা উপর থেকে নিচে আসবে 0.243, এটা হচ্ছে তোমার অক্টাল। তাহলে টোটাল অঙ্কটা ছিল 31.32, এই দশমিকের অক্টাল মান কত, তো তুমি লিখবে সুতরাং 311.32 এর অক্টাল হচ্ছে 467.243। মোটামুটি হয়ে গেছে। আমি এখন আজকে লাস্ট পড়া, সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেলের একটা ম্যাথ করে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের, ওকে। তো এখানে দেখো, এখানে যে ম্যাথ আমি করাবো সেটা তোমাকে আমি দিচ্ছি। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তর, এখানে যে ম্যাথটা আমি করবো দশমিক থেকে হেক্সাডেসিমেল। তাহলে 750 এই দশমিক সংখ্যাকে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব, ওকে। তো 750 এটাকে বাবা আমরা আসলে যে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে তোমার হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কিন্তু তোমার 16, বেস হচ্ছে 16 দিয়ে ভাগ করবো। তো চলো আমরা একটু দেখি, তাহলে 750 ডিভাইডেড বাই 16 এটা হচ্ছে 46। এখন দেখো সামথিং, তো সামথিং লিখবো না, 46 লিখবো। এরপরে 16 কে আমরা এই 46 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 736, মানে আমরা পাচ্ছি 14, ভাগশেষ কিন্তু 14 পাচ্ছি। শোনো, এই 46 হওয়ার পরে ভাগশেষ 14 হয়, হেক্সাডেসিমেলে 14 লেখা যাবে না। 14 লিখবো, লিখে ব্র্যাকেটে কি লিখবো 14 পরিবর্তে আমরা এখানে ই লিখবো, কারণ 14 বলতে ই বোঝায় হেক্সাডেসিমেলে। এবার এই 46 কে আবার 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, আবারও ভাগশেষ 14 আসে, এটা আমি 14 আবার এই ভাগফলটুকুকে আবার 16 দিয়ে আমি ভাগ করব, ভাগফল আসবে কত 0 আর এটা আসবে 2। সুতরাং এখন দেখো এই প্রতীকগুলো আমি নিচে উপরে সাজিয়ে লিখবো। সুতরাং 750 এই দশমিকের হেক্সাডেসিমেল কি হবে 2 ই ই
এটা হচ্ছে আমার দেখো হেক্সাডেসিমাল। ওকে, লাস্ট একটা ম্যাথ আছে, তো আমার মনে হচ্ছে ওই ম্যাথটাও তোমরা একইভাবে একইভাবে করতে পারবা আমাদের এরপরে। তোমরা যদি বলো আচ্ছা এটা একটু দেখাই, আমি ম্যাথটা একটু দেখাই লাস্ট। সেটা হচ্ছে কত তোমার 765 এটা হচ্ছে তোমার 765.677 তোমার এটা হচ্ছে দশমিক। তো এখানে আমি 765 এটাকে যদি 16 দিয়ে ভাগ করি, 765 ডিভাইডেড বাই 16 এটা হচ্ছে 47। তো 47 ইনটু কত 16 ইকুয়ালস টু হচ্ছে 752। এটা হলো তোমার 30 হচ্ছে, 30 মানে কিন্তু ডি। এবার দেখো 16 দিয়ে ভাগ করলে 300 এবং 38 হবে না, 16 গুণ 32 আর এটা হচ্ছে 50, এটা মানে কিন্তু এফ। আবার 16 দিয়ে ভাগ করলে এটা 0, এটা হচ্ছে 2। তাহলে 765 এই দশমিকের সমতুল্য হেক্সা হচ্ছে 2FD, এটা হচ্ছে তোমার 16। আচ্ছা এরপরে লাস্ট দেখো এটাকে লিখবো পূর্ণাংশ 0.677 এটাকে 16 দিয়ে যদি আমরা গুণ করি 0.677 ইনটু 16 এটা হচ্ছে 10 পয়েন্ট। আমি লিখবো 10, তো 10 মানে কিন্তু ব্র্যাকেটে কি লিখবো a লিখবো, কিন্তু 10.832। আবার আমি 16 দিয়ে গুণ করব 0.832 ইনটু 16 এটা হচ্ছে তোমার 13 লিখবো, এর মানে কিন্তু বাবা ডি। আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0.312। আবার 16 দিয়ে যদি গুণ করি 0.312 ইনটু 16 এর মানে হচ্ছে 4.992। এইভাবে সারা জীবনটা গুণ করতে পারবো না, ডট দিয়ে লিখবো। ওকে, তো শেষে আমরা কি লিখব, সুতরাং 0.677 এই দশমিকের সমতুল্য হেক্সা হচ্ছে রেডিক্স পয়েন্ট দিব। এটা হচ্ছে উপর থেকে নিচে আসবে এ, তারপর ডি, তারপর 4 ডট ডি, এটা হলো হেক্সা। সো কি লিখবে, এটা 765 তোমার 677 এর সমতুল্য হেক্সা হচ্ছে 2FD পয়েন্ট AD4 ডট ডট। এইটা হলো ওকে বাবা। তো মোটামুটি আমি আমি তোমাদেরকে আজকে আমার ক্লাস শেষ হলো। তো তোমরা আশা করি পারলে এই ক্লাসটা ডাউনলোড করে নিবা, এটা পজ করে করে দেখবা। তো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্ক গুলা তোমরা একটু দেখো। এটা আমি স্ক্রিনে রাখতেছি, এটা লেখার সময় পাবো না, তোমরা একটু দেখে রাখো, এই ভিডিওটা দেখবা। এটা হলো দশমিক থেকে বাইনারি, এই ম্যাথ গুলা করবা, সাথে আমি আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এগুলো তোমাদের হোমওয়ার্ক। এটা হলো দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা, এবং আনসারটা আমি দিয়ে দিলাম। আমার ভুলও হতে পারে, ভুল হলে তোমরা কমেন্টসে জানাবা। এরপরে লাস্ট যেটা হলো আমরা তোমার দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা, এই ম্যাথস গুলো তোমরা করবা। তো অনেক লম্বা সময় পাচ্ছ, পূজার বন্ধ হয়তো পাচ্ছ, আমার ক্লাস তো পূজার পরে হবে আর কি। তো এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবো, আমি তোমাদেরকে হেল্প করবো। সবাইকে থ্যাংক ইউ।